তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, আমি সৌমিত্র চট্টোপাধ্যায় ফিরে এসেছি আপনাদের কাছে। অনুষ্ঠান তো আপনারা জানেন, তোমার আকাশ তোমার বাতাস। এই অনুষ্ঠান আসলে একটি আড্ডা এবং বিষয় বাংলা সিনেমায় রবীন্দ্রসঙ্গীত। তবে আপনারা তো জানেনই, আড্ডার মধ্যে এদিক ওদিক এসেই পড়ে আরও নানা কথা। মোটের উপর বলতে গেলে আজকের এই আড্ডায় কথা থাকবে, গান থাকবে, আর থাকবে পর্দায় যে গান আপনারা দেখেন তার পেছনে নানা খবরাখবর। এই ফাঁকে বলে রাখি, অনুষ্ঠানের এই পর্ব থেকে কিছু নতুন জিনিসও আমরা যোগ করতে চলেছি। তার প্রথমটি হলো ছোট্ট একটি সাক্ষাৎকার। এখন থেকে কোনো না কোনো ব্যক্তিত্ব আমাদের এই অনুষ্ঠানে আসবেন। তারা বলবেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাদের নিজস্ব যোগাযোগটা কোথায়, সেই কথা বলবেন তাদের জীবনে কিভাবে জেগে আছেন রবি ঠাকুর। সেই বিভাগে আমরা যার নাম দিয়েছি অতিথি, সেখানে আজকে আসছেন তা জানার জন্য আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এইসব কথা বলতে বলতে কিন্তু আড্ডার মধ্যে ঢুকে পড়েছি আমরা। বাংলা সিনেমায় রবীন্দ্রসঙ্গীতের ইতিহাস বেশ কয়েক দশকের পুরনো। ফিল্মের গল্প রবীন্দ্রনাথের কাহিনী থেকেই হোক কিংবা অন্য কারো গল্প নিয়ে তৈরি হোক, বাংলা ছবির বেশ কিছু স্মরণীয় মুহূর্তে সাউন্ড ট্র্যাকে বেজে উঠেছে রবীন্দ্রসঙ্গীত। যদি এখনই এক লহমা চোখ বুঝে ভাবেন, তাহলে বেশ কিছু দৃষ্টান্ত মনে পড়বে। কেউ বলবেন দাদার কীর্তি, কেউ বলবেন কাঞ্চনজঙ্ঘা, কারো চোখে হয়তো ভাসবে মেঘে ঢাকা তারা। স্বাভাবিক, যেমন অমোঘ সব মুহূর্ত তেমনি আশ্চর্য গান। আর সত্যি কথা বলতে কি, বাংলা সিনেমায় রবীন্দ্রসঙ্গীতের কথা বলতে গিয়ে হ্যাঁ, আমার মনের মধ্যে তো বেশ কিছু স্মৃতি ভিড় করে আসছে। কারণ বেশ কিছু অসামান্য ফিল্মে বেশ কয়েকটি স্মরণীয় গান ছিল আমারই লিপে। চারুলতার অমলকে মনে পড়ে? সেই অমল যে পিয়ানো বাজিয়ে বাজিয়ে আমি চিনি গো চিনি তোমারে গাইতে গাইতে শেষটায় গিয়ে উঠেছিল আমি চিনি গো চিনি তোমারে বউ ঠাকুরানী। মানিকদা সেই গানটি গাইবার জন্য বেছে নিয়েছিলেন কিশোর কুমারকে। সিকোয়েন্সটা একবার মনে করুন। অমল গাইছে, ঘরের দেয়ালে ভিক্টোরিয়া যুগের ওয়ালপেপার, তার মধ্যে বাঁধানো এক বিদেশিনীর ছবি, সেই দিকে তাকিয়ে গান গাইছে অমল। কিন্তু আমরা তো জানি সেই গান আসলে কার জন্যে গাওয়া। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি তোমারই দেশে, আমি অতিথি তোমারই দ্বারে। কাকে বলা হচ্ছে সেই কথা, কাকে চিনে নেওয়ার কথা উঠে আসছে সুরের আড়ালে। তাকে কি সত্যিই চিনতে পেরেছিল অমল? এইসব প্রশ্ন যেন আবছা মেঘের মতো ঘনিয়ে ওঠে মনে। গানের মধ্যে যে চিনে ফেলার কথা আছে, তার পিছনে সর্বদাই জেগে থাকে যেন একটা, কি বলবো, অপরিচয়ের আভা। চারুকে কি সত্যি চিনতে পেরেছিল তার দেওর অমল? চারুকে কি সত্যি চিনতে পেরেছিল তার স্বামী ভূপতি? আপনাদের মনে পড়বে হয়তো, পর্দায় চারুলতা টাইটেল কার্ড পড়ার সময় মানিকদা যে সুরটি লাগিয়েছিলেন, তা আরেকটি রবীন্দ্রসঙ্গীতের আদলে গড়া। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই। কে যে নাচে কে জানে। এইসব চেনা অচেনা, জানা অজেনা, প্রেম অপ্রেমে দুলে উঠে একটি অমোঘ গানের সূত্রে আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। ওই একটু আগে যে জমা খরচের হিসেব করার একটা কথা বলেছিলাম না, ভাববেন না সেটা নিছকই কথার কথা ছিল। কারণ পুরনো দিনের হিসেব কষতে বসলে খুব বিস্ময়কর একটা খবর বেরিয়ে আসবে। 2007 খ্রিস্টাব্দে গীতবিতান গ্রন্থটির 75 বছর পূর্তি হচ্ছে, সে কথা অনেকেই তো জানেন। কিন্তু এই বছর যে রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বনে প্রথম বাংলা সবাক ছবিটিও তৈরি হয়েছিল, তারও 75 বছর পূর্তি হয়ে গেল। সেই কথাটা মনে রাখা ভালো। ইতিহাস বলছে 22শে মার্চ 1932 তারিখে উত্তর কলকাতার চিত্রা, অর্থাৎ এখনকার মিত্রা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল নটির পূজা। ছবির প্রযোজক নিউ থিয়েটার্স, অভিনয় করেছিলেন শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা, ছবিটি সম্পাদনা করেছিলেন নিতিন বসু। সঙ্গীত পরিচালক দীনেন্দ্রনাথ ঠাকুর এবং পরিচালকের ভূমিকায় অন্য কেউ নন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। কেমন হয়েছিল সেই ছবি? খুবই দুর্ভাগ্যের কথা, আজ আর তা দেখার কোনো উপায় নেই। 1940-এ নিউ থিয়েটার স্টুডিওতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে
সেই ছবির নেগেটিভ চিরকালের মতো হারিয়ে যায়। থাকার মধ্যে আছে শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে রক্ষিত একটি 16 মিলিমিটার নির্বাক ছবি, আর এদিক ওদিক টুকরো কিছু স্মৃতিকথা, কাগজে ছাপা সমালোচনা, কিছু বিজ্ঞাপন। অনুমান করা যেতে পারে নটির পূজা নাটকের প্রতিটি গানই নাটকের সেই ফিল্ম সংস্করণটিতে ছিল। সেই হিসাবে ছবিতে মোট গানের সংখ্যা হওয়া উচিত 7। আপনারা জানেন, কথা কাব্যগ্রন্থের পূজারিণী কবিতাটি অবলম্বনে নটির পূজা রচনা করেন রবীন্দ্রনাথ। বাংলা সন 1333 রবীন্দ্র জয়ন্তীতে অভিনয়ের জন্য লেখা হয়েছিল সেই নৃত্য নাটক। তারপর 1932 কিভাবে তোলা হলো নটির পূজা ছবি, আমরা সেই ব্যাপারে কয়েকটা কথা শুনব। ছবিটি আর নেই বটে, কিন্তু যেসব স্মৃতি, কাগজের রিভিউ ইত্যাদি আছে, তা থেকে একটা বিষয় স্পষ্ট, আমরা সিনেমার যে ধাঁচ ধরনের সঙ্গে পরিচিত তা কিন্তু কোনোভাবেই সেই নটির পূজা ছবির দৃশ্যগ্রহণের সঙ্গে মিলবে না। সুখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মায়া সেন সেই ছবিতে অভিনয় করেছিলেন। ছবিতে গ্রাম বালিকা মালতীর ভূমিকা অভিনয়ের সময় তার বয়স মাত্র 13। তাঁর স্মৃতি থেকে জানা যায়, নিউ থিয়েটার স্টুডিওতে দিন 5 শুটিং হয়েছিল। শিল্পীরা সবাই জোড়াসাঁকো থেকে মেকআপ করেই স্টুডিওতে যেতেন। তবে সিনেমার পরিভাষায় যাকে শর্ট ডিভিশন বলে, অর্থাৎ একটি দৃশ্যকে একাধিক শটে ভেঙে নেওয়া, সেসব কিছুই করা হয়নি শুটিংয়ে। কারণ রবীন্দ্রনাথের শরীরের অবস্থা তখন বিশেষ ভালো নয়। স্টুডিওতে যেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল তার কাছে একটি সোফায় বসে থাকতেন রবীন্দ্রনাথ। মাঝে মাঝে তার কাছে গিয়ে বিভিন্ন নির্দেশ নিয়ে আসতেন তিনিও পরবর্তীকালে বাংলা সাহিত্যে যথেষ্ট নাম করেছিলেন, প্রেমাঙ্কুর আতর্থী। ক্যামেরা বিশেষ নড়াচড়া করেনি। বোধ করি অনেকটা নাটকের চিত্ররূপের মতো দেখতে হয়েছিল গোটা জিনিসটা। তার জন্য কিছু সমালোচনা হয়েছিল পত্রপত্রিকায়। তবে মায়া সেনের স্মৃতিকথার একটা তথ্য খুব মূল্যবান। সেই নাটকে নটি শ্রীমতীর গলায় গানগুলি গেয়েছিলেন রমা কর। অর্থাৎ ছবিতে গানগুলি প্লেব্যাক পদ্ধতিতে শোনা গিয়েছিল। আজকাল প্লেব্যাক কথাটা শুনে আমরা একটু অবাক হই না, কারণ দিনের বেলায় সূর্য কিংবা রাত্রির চাঁদের আলোর মতো জিনিসটা সবারই এত পরিচিত যে আমরা বিষয়টা নিয়ে আলাদা করে ভাবারই প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু ছবির মুক্তির তারিখটা যদি আর একবার ভাবেন, 22 মার্চ 1932, তাহলেই বোঝা যাবে সেই সময় প্লেব্যাকের মাহাত্ম্যটা কোথায়। ছবি মুক্তি পাওয়ার পরে 26 মার্চের আনন্দবাজার পত্রিকা লিখছে, রবীন্দ্রনাথের গীতিনাট্য নটির পূজা ঠাকুর ফিল্ম কোম্পানি সবাকচিত্রে পরিণত করিয়াছেন এবং চিত্রায় তাহা প্রদর্শিত হইতেছে, ইহা সুসংবাদ সন্দেহ নাই। প্লেব্যাক প্রসঙ্গ থেকে সরে যাওয়ার আগে আরও কয়েকটা কথা বলতে চাই। একটু আগেই বলছিলাম যে প্লেব্যাক প্রথা এখন এতটাই দস্তুর হয়ে গিয়েছে যে আমরা ছবি দেখতে বসার আগেই বুঝে যাই পর্দায় যিনি ঠোঁট নাড়ুন না কেন আসলে গানটা গাইছেন অন্য কেউ। পর্দায় যাকে দেখছি তিনি লিপ দিচ্ছেন মাত্র, এর বাইরে তার অন্য কোনো ভূমিকা নেই। পুরো গানের দৃশ্যের সিকোয়েন্সটা যে একবারে টেক করা হয়েছে তাও তো সবসময় নয়। নানা দিন নানা সময় একটু একটু করে যেসব শ্যুট হয়েছে, সম্পাদনার পরে পর্দায় সেটা আমাদের সামনে মাত্রই কয়েক মিনিট ধরে বাজলো। তো এত সব কথা বলছি একটাই কারণে, ফিল্মে আধুনিক প্রযুক্তির প্রয়োগ আমাদের ভাবনা চিন্তায় কতটা ঢুকে গিয়েছে সেটা আমি বোঝাতে চাইছি। ধরুন কোনো একটা দৃশ্যে আমি সংলাপ বলতে বলতে হাঁটছি, আমার ক্যামেরাও আমার সঙ্গে তাল রেখে ক্রমাগত সরছে, এতে আমার কেউ আশ্চর্য হয় না। বরং যিনি সিনেমা টিনেমা নিয়ে একটু বেশি উৎসাহী তিনি বলে বসেন, দূরে তো ট্রলি শট। হ্যাঁ, ট্রলি শট। রেল পাতা আছে, তার উপর দিয়ে ঠেলে নিয়ে আসা হচ্ছে ট্রলি, তাতেই বসানো আছে ক্যামেরা। আজকাল এই শট কোনো ব্যাপারই নয়, আকছার ছবিতে থাকে। অথচ সেই 1930 সালে এই ট্রলি শট তুলতে গিয়ে দুঃস্বপ্ন দেখেছিলেন সে যুগের দিকপাল পরিচালক মধু বসু। রবীন্দ্রনাথেরই কাহিনী নিয়ে সেই ছবি। মানভঞ্জন অবলম্বনে 8 রিলের নির্বাক ছবি গিরিবালা। স্বয়ং লেখকের কথা মতোই ছবিটির নামটি গল্পের নাম থেকে আলাদা করা হয়েছিল। ছবিতে অভিনয় করেছিলেন লীলাবতী, ধীরাজ ভট্টাচার্য, নরেশ মিত্র, তিনকড়ি চক্রবর্তী প্রমুখ। ক্যামেরায় ছিলেন যতীন দাস। মধু বসুর আত্মকথা
আমার জীবনে সেই ছবি তোলার বৃত্তান্ত আছে। শুটিং করার সময় একটি দৃশ্য ছিল যেখানে নায়ক কথা বলতে বলতে বেরিয়ে আসছে, ট্রলি শটই চাই, অথচ তখন কলকাতায় ট্রলি বসিয়ে শ্যুট করার কোনো বন্দোবস্ত ছিল না। মধু বসু ও নাচরবান্দা তিনি বিদেশি পরিচালকদের সঙ্গে কাজ করতে গিয়ে ট্রলি শট নিতে দেখেছেন। এদিকে নিজে সেভাবে শট ভেবেও পরিকাঠামোর অভাবে নিতে পারছেন না। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, এই কথা বহুবার বলা হয়েছে, কিন্তু এক্ষেত্রে সেই বহুচর্চিত কথাটাই আর একবার বলতে হয়, প্রয়োজনীয় আবিষ্কারের জননী। বহু ভেবে পরিচালক এবং আলোকচিত্রী দুজনে মিলে একটা অভিনব উপায় বের করলেন। পার্ক স্ট্রিটে যেখানে শুটিং হচ্ছিল তার কাছাকাছি একটি দোকান থেকে কার্পেট নিয়ে এলেন। ক্যামেরা সেই কার্পেটের উপর বসানো হলো। তারপর নায়ক কথা বলার অভিনয় করতে করতে বেরিয়ে এলেন। তার চলাফেরা, তার মুভমেন্টের সঙ্গে তাল রেখে কার্পেটটিকেও সমানে টেনে নিয়ে গেলেন দুজন। নিখাদ ট্রলি এফেক্ট, ক্যারেক্টারও চলছে, ক্যামেরাও চলছে। তো এই যখন প্রযুক্তির অবস্থা, তার বছর দুয়েকের মধ্যে যদি প্লেব্যাক পদ্ধতিতে গান রেকর্ডিং করে সিনেমায় জুড়ে দেওয়া হয়, সেই যুগের নিরিখে তা বিস্ময়ের বই কি। এরপর যে ছবিটির কথা বলবো তার পরিচালক আমার জীবনে চিরস্মরণীয় এক ব্যক্তিত্ব, নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী। ছবির নামটি বিচিত্র, দস্তুর মতো টকি কিংবা টকি অফ টকিজ। রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বনে নয়, এমন গল্প নিয়ে বানানো ছবিতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহারের গৌরব শিশির কুমারেরই প্রাপ্য। যদিও বিখ্যাত শিল্পী পঙ্কজ কুমার মল্লিক দাবি করেছেন যে সেই গৌরব টকি অফ টকিজকে নয়, বরং প্রমথেশ বড়ুয়ার মুক্তি ছবিটিকে দেওয়া উচিত, কিন্তু ফিল্মের মুক্তিলাভের তারিখ থেকে স্পষ্ট বড়ুয়া সাহেব নন, বরং শিশির কুমারই সেই কৃতিত্বের যথার্থ দাবিদার। টকি অফ টকিজের কাহিনীকার জলধর চট্টোপাধ্যায়। তাঁরই গল্প রীতিমতো নাটক নিয়ে প্রথমে নাটক করেন শিশির কুমার, পরে সেই নাটকের সাফল্যে উৎসাহিত হয়ে তাকে ছবি করার কথা ভাবেন। নাটকে এবং পরে ছবিটিতে অধ্যাপক দিগম্বরের ভূমিকায় তাঁর অভিনয় স্মরণীয় হয়ে আছে। হেমেন্দ্র কুমার রায়ের বক্তব্য মেনে নিলে স্বয়ং রবি ঠাকুর রীতিমতো নাটকের অভিনয় দেখতে এসেছিলেন, নাটক দেখে খুশিও হয়েছিলেন। তাই সেই ছবির ফিল্ম রূপে যে রবীন্দ্রসঙ্গীত থাকবে তাতে বোধহয় আশ্চর্য হওয়ার কিছু নেই। রবীন্দ্রসঙ্গীত ছিল অবশ্য মাত্রই দুটি, গিয়েছিলেন কঙ্কাবতী। একটু দেখে নেব এই ছবির মুক্তির তারিখ। 14 জানুয়ারি 1937 উত্তর কলকাতারই শ্রী প্রেক্ষাগৃহে, অন্য একটি মতে চিত্রায়, এই টকি অফ টকিজ মুক্তি পেয়েছিল। সেই হিসেবে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে তৈরি নয় এমন বাংলা ছবিতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহারের 7 দশক পূর্ণ হয়েছে, অর্থাৎ একটি স্মরণীয় ঘটনার 75 বছর, আরেকটির 70 বছর। তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানে শুরু করছে নতুন বিভাগ, অতিথি। আপনাদের বলেছিলাম এখন থেকে প্রতিদিনই এই অনুষ্ঠানে একজন বিখ্যাত ব্যক্তিত্ব এসে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তার নিজস্ব ভাবনা চিন্তার কথা জানাবেন। তো আজ আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি হয়ে এসেছেন তিনি স্বনামধন্য সাহিত্যিক, গদ্যকার, কিন্তু এও ঠিক যে তাঁর লেখালেখির ভেতরে প্রায়শই জেগে থাকে কবিতার ঘ্রাণ। গদ্য এবং কবিতার মিশেলে মানব জমিন আবাদ করেন যিনি, সেই গভীর কথাকারের নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এসো শীর্ষেন্দু, তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাচ্ছি। তোমার সঙ্গে কথাবার্তা শুরু করার আগে আমরা তোমার একটি উপন্যাসে ফিরে যাব। তোমার প্রথম উপন্যাস ঘুণ পোকা বোধহয় 40 বছর আগে প্রকাশিত হয়েছিল। সেই উপন্যাসের যে নায়ক শ্যাম, তার এক প্রতিবেশী ছিল, নাম সুবোধ মিত্র। সেই সুবোধ মিত্রের বুকের ভেতর থাকতো আর একজন, তার নাম রবি ঠাকুর। কিভাবে সেই লুকোনো রবি ঠাকুরের সঙ্গে তার কথাবার্তা চলতো, হ্যাঁ দাঁড়াও সেটা আমরা একবার একটু শুনে নিই। মিত্র লাজুক একটু হাসে, এটা অভ্যাস বলতে পারেন, তবে বলে একটু দ্বিধা করে মিত্র, আপনাকে বলছিলাম যে ঠাকুর দেবতায় আমার আর ভক্তি শ্রদ্ধা নেই, কিন্তু কোথাও কোথাও কিছু একটা আছে মশাই। রবি ঠাকুর, রবি ঠাকুর
বলতে বলতে মিত্র আবার লাজুক একটু হাসি। সে একটা ব্যাপার আছে মশাই, আপনি ঠিক বুঝবেন না। কেন? মিত্র চোখ সরিয়ে নিয়ে বলে, আসলে রবি ঠাকুরকে আমি খুব ভক্তি শ্রদ্ধা করি। সে তো অনেকেই করে। শ্যাম হাসে। না, ঠিক সেরকম নয়। রবীন্দ্র জয়ন্তীতে আমি যাই না কখনো, শান্তিনিকেতন দেখিনি, জোড়াসাঁকোরও ঠিকানা জানি না। না মশাই, রবি ঠাকুরের কবিতাও আমি খুব একটা পড়িনি। কেবল বাংলা সিলেকশনে যা ছিল তাই, আর দুটো একটা ছুটকো ছাটকা। পুরো কবিতা একটাও মুখস্থ নেই। তবে দু একটা লাইন যদি বলতে পারেন তো বলতে পারি, যেমন রমণীর মন সহস্র বর্ষেরই সখা সাধনার ধন, কিংবা ওই ওগবধূ সুন্দরী। না মশাই, ঠিক আপনারা যে চোখে দেখেন সে চোখে নয়। রবি ঠাকুর আমার কাছে অন্য রকম, একেবারে অন্য রকম, আলাদা। মিত্র এসে স্বামীর পাশে চৌকিতে বসে, গলা নামিয়ে বলে, বিপদে পড়লি আমি রবি ঠাকুরকে ডাকি মশাই। মিত্রর মুখ চোখ সামান্য গম্ভীর দেখায়। বলে, ছেলেবেলা থেকেই মশাই আমার এই অভ্যাস। ভালো মনে পড়ে না সেই কবে ছেলেবেলা একবার মাথায় টিকটিকি পড়েছিল বলে ভয়ে আমি দৌড় দিয়েছিলাম, দড়াম করে ধাক্কা খেয়েছিলাম বাবার পড়াশুনোর টেবিলে। কেঁদে উঠতে গিয়ে দেখি টেবিলের ওপর রবি ঠাকুরের ওই ছবি, মালা পরানো, সামনে ধূপকাঠি জ্বলছে। আমি কেঁদে বললাম, রবি ঠাকুর, আমার মাথায় টিকটিকি, তুমি তাড়িয়ে দাও। আমার ঘন চুলের ভিতর থেকে তক্ষুনি টিকটিকির বাচ্চাটা ছিটকে পড়লো টেবিলে, তারপর দেয়াল বেয়ে উঠে গেল। আমি শিউরে উঠলাম। হাসবেন না মশাই, আমার মনে হয়েছিল ছবি রবি ঠাকুরের চোখে মুখে একটু হাসি ঝিকমিকিয়ে গেল। ভয় আমার গায়ে কাঁটা দিল, পালিয়ে গেল। তারপর ক্রমে আমি বুঝতে পারলাম আমি গোপনে একটা আলাদা রবি ঠাকুরকে পেয়ে গেছি। সে আমার গোপন কথার মতো, মায়ের কাছে গায়ের জল লুকিয়ে রাখার মতো করে আমি সকলের কাছ থেকে রবি ঠাকুরকে আলাদা করে নিলাম। রাত্রিরে একা অন্ধকার ঘর পেরোতে পারছি না, ডাকলুম, রবি ঠাকুর, আমি অন্ধকার পেরোতে পারছি না, পার করে দাও। সঙ্গে সঙ্গে মনে হতো খুব আপনজনের মতো কেউ আমার হাত ধরলো, আমি গটমট করে পেরিয়ে যেতুম ঘর। ঘুড়ি ধরা নিয়ে একবার খালাসি পাড়ার ছেলেদের সঙ্গে মারপিট লাগলে আমি মার খেয়ে চেঁচিয়ে উঠেছিলাম, ঠাকুর, রবি ঠাকুর, আমাকে এরা মারছে, তুমি আমাকে নিয়ে যাও। শুনে থমকে গিয়ে ছেলেগুলো হেসে গড়িয়ে পড়ল, রবি ঠাকুর নিয়ে যাবে কিরে? ছেলেটা তাদের হাসির ফাঁকে গলে গিয়ে আমি টেনে দৌড় মেরেছিলাম। আমি কতবার আমার ফুল বাগানে ঘুরে বেরিয়েছি রবি ঠাকুরের সঙ্গে। চলে গেছি বহু দূরের নীলকুঠিতে ফল খেতে, রেল ব্রিজ হেঁটে পার হয়ে চলে গেছি শম্ভুগঞ্জের মেলায়, মাঝিদের ফাঁকি দিয়ে পাট বোঝাই দুদারা নৌকার গাঁটরির ফাঁকে বসে চলে গেছি অচেনা গঞ্জে। লোকে ভাবতো একা একা গেছে সুবোধ, কিন্তু তা নয়। আমার সঙ্গে সব সময় থাকতো রবি ঠাকুর। ওই অত লম্বা, মাথায় কালো ঠোঁয়ার মতো টুপি, গায়ে জোব্বা আর দুধ সাদা দাড়িওয়ালা রবি ঠাকুর সব সময় থাকতো আমার সঙ্গে। একটু কুঁজো হয়ে নরম একখানা প্রকাণ্ড হাতে ধরে থাকতো আমার হাত। আমি নিশ্চিন্তে চলে যেতুম যেখানে সেখানে, পথ হারানোর ভয় থাকতো না। জানতুম রবি ঠাকুর ঠিক পৌঁছে দেবে, ঝড়ে জলে জুব্বার আড়ালে ঘিরে রাখবে আমাকে, ঘুমের আগে শুনিয়ে দেবে রূপকথার গল্প। মা, দিদি বা ঠাকুমার কাছে কতবার শুনেছি, ভূতের ভয় পেলে বুকে রাম নাম লিখিস, সন্ধেবেলা চাঁদ তারা না দেখে ঘরে ঢুকিস না, রাত্রে সাপের নাম করলে 3 বার আস্তিক মুনির নাম নিস। আমি সেসব মানতাম না। আচ্ছা শীর্ষেন্দু, আমি এখানটা একটু ঘুন পোকার লেখা থামাচ্ছি। আমার একটা তোমাকে জিজ্ঞাসা করার আছে। এই যে রবি ঠাকুর, যিনি একটি ছোট্ট ছেলের বুকের ভেতর লুকিয়ে থাকেন, তাকে অভয় দেন সারাক্ষণ, এই রবি ঠাকুরকে তোমার নিজের কোনো অভিজ্ঞতার আদলে গড়া? না না, তা নয়। আসল কথা, আমি যখন খুব ছোট্ট ছিলাম, খুবই ছোট, তখন আমার বয়স 4.5, 4, 5 এরকম, তখনও আমার সেই অর্থে অক্ষর জ্ঞান হয়নি। বইপত্র গড় করে পড়তে পারতাম না। মেঝেতে অবা কখ লিখতাম, মা লেখাতো। আর সেই সময় মায়ের একটা প্রিয় অভ্যাস ছিল, দুপুরবেলা, আমি খুব দুষ্টু ছিলাম, তো আমাকে বাগে রাখার জন্য মা ওই দুপুরবেলা আমাকে পাশে নিয়ে শুতেন মাদুর পেয়ে। তখন আমাদের খাট চৌকি ছিল না,
আর মা ওই দুপুরবেলা রবীন্দ্রনাথের কবিতা পড়তেন, পড়ে আমাকে শোনাতেন। আর এই যে শোনাতেন, আমি কি বলবো, এখনো ওই যে শুনেছি ছেলেবেলায়, তার কয়েকটা লাইন এখনো আমার যখন তখন মনে পড়ে। শুধু না, আমার ভেতরটা রিদমের মতো আপনা থেকে সৃষ্টি হয়ে যায়। এরকম ঝর্ণা তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা, তাহারি মাঝারে দেখে আপনারে সূর্য তারা, তারই এক ধারে আমার ছায়ারে, আনি মাঝে মাঝে দুলায় তাহারে, তারই সাথে তুমি হাসিয়া মিলায় কলধ্বনি, দিও তারে বাণী যে বাণী তোমার চিরন্তনী। এই যে সেই ছেলেবেলায় শ্রুতিতে ঢুকেছিল, সেটা এখন স্মৃতিতে বাস করে। আর যত বয়স হয়েছে, বয়স বেড়েছে, তত রবীন্দ্রনাথ আমার কাছে ব্যক্তিগতভাবে বদলে গেছেন। কাজেই আমারও মনে হয় যে প্রত্যেকেরই বোধহয় রবীন্দ্রনাথের কনসেপশন এভাবে পাল্টে যায়, বয়সের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। আর এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের সাধারণ বাঙালি যে সমস্ত ভদ্রলোক বা ভদ্রমহিলা আমরা বসবাস করি, একটু যারা সেরিব্রাল পিপুল যারা চর্চা করেন তারা বাদ দিয়ে এ সাধারণ গেরস্থ ঘরের মধ্যবিত্ত বাঙালি, এদের মধ্যে রবীন্দ্রনাথ সম্পর্কে ওই ভক্তিটা আছে, চর্চাটা নেই। এটা বোধহয় তুমি জানো, চর্চা নেই, একেবারেই নেই। তো তারা ওই সিলেকশন, বাংলা সিলেকশন, রবীন্দ্রনাথ যা পড়েছে তাই, আর রবীন্দ্রসঙ্গীত যা কানে আসে তাই, এর বাইরে রবীন্দ্রনাথে তারা চর্চা করেন না। তো সুবোধ মিত্র হচ্ছে তাদেরই প্রতীক। সে আসলে সে এই চর্চা হতে করে না, কিন্তু প্রত্যেকের নিজের মতো করে একটা রবীন্দ্রনাথ তো থাকে, এটা নিজস্ব রবীন্দ্রনাথ। এটা একটা আমার সেটি একটা মানুষের সামনে এটা মানে একটা প্রজেক্ট করার ইচ্ছে ছিল বলে ওইটা আমি দেখেছি। জানি না লোকে কি মনে করেছে, কিন্তু আচ্ছা, আমরা আবার একটু উপন্যাসটায় ফিরছি। আমি গোপনে রবি ঠাকুরকে বলতাম, এরা তো জানে না যে আমার তুমি আছো। তারপর খুব হাসতাম দুজনে। আমাদের দুজনের ছিল বাদ বাকি সকলের সঙ্গে লুকোচুরি খেলা। না, সব সময় নয়, সব কিছু চাইলেই যে পাওয়া যেত তা নয়। একবার একটা ছেলে আমাদের পোষা দাঁড়ের তোতা পাখিকে ঢিল মেরেছিল বলে আমি চেঁচিয়ে বলেছিলাম, রবি ঠাকুর ওর চোখ দুটো কানা করে দাও। তার ফলে দুদিন বাদে আমার চোখ উঠল। আর একবার আমি আমার ছোট বোনের কাছে জাঁক করে বলেছিলাম যে আমি রাত 10টার সময় একা একা ছাদে বেরিয়ে আসতে পারি। সে বলল ইল্লি। সঙ্গে সঙ্গে আমি বললাম বাজি। সে তার জমানো পয়সা বাজি ধরলে। একদিন রাত 10টায় আমি হাসতে হাসতে ছাদে চলে গেলাম, কিন্তু নামবার সময় আমাদের পোষা বেড়ালের গায়ে পা পড়াতে বেড়ালটা আমাকে আঁচড়ে কামড়ে দিল। সে রাতে রবি ঠাকুর আর কথা বলেনি আমার সঙ্গে। কেননা কেন আমি জেনে শুনে বাজি ধরেছিলাম, কেন আমি ঠকিয়ে নিতে চেয়েছিলাম আমার ছোট বোনের টিফিন না খাওয়া, পুঁতির মালা না কেনা, কষ্টে জমানো পয়সা। হ্যাঁ মশাই, যতক্ষণ আমি পবিত্র ও শুদ্ধ থাকতুম ততক্ষণই রবি ঠাকুর থাকতো আমার সঙ্গে। ঝড়ে জলে আলোয় অন্ধকারে, ঘরে কিংবা দূরে, সব সময় ওই অত লম্বা, মাথায় কালো টুপি, জোব্বা পরা দাড়িওয়ালা লোকটা সব কাজ ফেলে আমার সঙ্গে থাকত। ক্রমে মিত্রর চোখে চিকচিক করে ওঠে জল। না মশাই, আপনাদের রক্তমাংসের রবি ঠাকুরকে আমি চোখে দেখিনি। আপনার কি মনে হয় আমার রবি ঠাকুরের সঙ্গে আপনাদের রবি ঠাকুরের কোনো মিল আছে? শ্যাম মাথা নাড়ে। না। ঠিক তাই। আসলে আমি ঠিক আসল রবি ঠাকুরকে পেয়েছিলাম মশাই, কিন্তু রাখতে পারলাম না। ক্রমে বয়স বাড়তে লাগলো, গালে এলো ব্রণ, ঘুমে এলো অবৈধ স্বপ্ন, চলায় ফেরায় এলো সতর্কতা। আমার ভেতর মাসে পাপ ঢুকে যেতে লাগলো। তখন রবি ঠাকুরের কবিতা পড়ি স্কুলে, মানে বই থেকে অর্থ দেখেনি, কিন্তু কেবলই মনে হয় আমি যাকে চিনতুম এ সে নয়। একদিন আমি আমাদের বাগানের কোণে শিমুল গাছতলায় বসে ঘাসের ডাঁটি দাঁতে কামড়ে আস্তে আস্তে ডাকলুম, রবি ঠাকুর। কোনো সাড়া এলো না। আবার ডাকলুম, সাড়া এলো না। এলো না তো এলোই না। মাঝরাতে ঘুম ভেঙে ডাকলুম, সকালে উঠে ডাকলুম, ছাদে গিয়ে, মাঠে গিয়ে, নৌকোয় চড়ে ডাকলুম,
আকাশের দিকে তাকিয়ে ডাকলুম, নদীর জলের দিকে চেয়ে ডাকলুম, তারপর বসলুম আমার গোপন কান্না কাঁদতে। গেল আমার রবি ঠাকুর, গেল আমার সাহস, শুদ্ধতা, গেল আমার শৈশব। বুকের মধ্যে বুকের শব্দে বিসর্জনের বাজনা শুনল। তোমার এই ঘুনপোকা শীর্ষেন্দু, এখানে একটা জিনিস আমার মনে হচ্ছে যে রবি ঠাকুরকে গড়পড়তা সাধারণ মানুষরা আমরা চিনি, রবীন্দ্র জয়ন্তীতে ঘটা করে যার ছবি ফুলমালা ধূপ দিয়ে সাজানো হয়, সেই ছবি থেকে তো তোমার এই রবি ঠাকুর একেবারেই আলাদা। তো হঠাৎ রবীন্দ্রনাথের এরকম একটা আলাদা ধরনের আদল তুমি গড়েছিলে কেন? এখন যদি ব্যাখ্যা করতে বলো, সব ব্যাখ্যা কিন্তু আমার কাছে নেই। তার কারণ হচ্ছে যে এটা প্রথম কথা 40 বছরের একটা টাইম গ্যাপ রয়েছে। সেই সময় যে ভাবনা চিন্তাটা আমার মাথায় ছিল, এখন তা থেকে আমি অনেক দূরে চলে এসেছি। সেই সময়কার সেই ফ্রেম অফ মাইন্ড সেটা তো আর ফিরে পাবো না আমি। তবে আমার একটা বোধ হয়, মানে হয়তো বা রবীন্দ্রনাথ সম্পর্কে যে পুজোর ভাবটা অনেকের আছে, মানে যাকে বলা যায় রবীন্দ্রনাথকে ঈশ্বর প্রতিম চিন্তা করার মনোভাব তো আছে মানুষের ভেতরে, সেইটা হয়তো আমার তেমন পছন্দ ছিল না বলেই আমার ভেতর থেকে ওই জিনিসটা বেরিয়ে এসেছিল। এখানে সুবোধ মিত্রের যে অ্যাটিচিউড, তার সঙ্গে তুমি কি অনেক বাঙালির অ্যাটিচিউডের মিল পাও না? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। একটা ডিফিকেশন যেটা করা হয়, সেটা তো তোমার আমাদের জেনারেশন থেকে আমরা ভাবতে আরম্ভ করি যে এটা ঠিক নয়। এতে রবীন্দ্রনাথেরই ঠিক পরিচয়টা যেন ফুটছে না। রবীন্দ্রনাথ যিনি তার কবিতায় এবং তার রচনায় যিনি প্রকাশিত বা আমাদের কাছে ধরা দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন, তাকে সেরকমভাবে না দেখে গুরুদেব আখ্যায়িত করে বা বেদিতে বসিয়ে দেওয়া হচ্ছে, পেডেস্টালে বসিয়ে দেওয়া হচ্ছে, সেটা হয়তো আমার একটু না পছন্দ ছিল। তো যাই হোক, আমি কিন্তু এখন আর কারোর কোনো রকম মনোভাবকে অশ্রদ্ধা করি না। এখন আমি পাল্টে গেছি। 40 বছর আমার কিছু পরিবর্তন হয়েছে। এখন আমি মনে করি যে যেভাবেই দেখুক, যেমন করে ব্যক্তিগতভাবে জানুক। কাজী রবীন্দ্রনাথ সম্পর্কে যদি কারো এরকম অ্যাটিটিউড থাকে, সেটাকেও সম্মান আমাদের করা উচিত। কিন্তু লেখকের হয়তো কোনো সময় এরকম একটা জিনিস মনে হয়, সে সেটা লিখে ফেলে, তারপরে সেটা দায় তাকে সারা জীবন বহন করতে হয়। কিন্তু এখন আমি আর সুবোধ মিত্রের ওই মতের সঙ্গে একমত নই, আমি তার ওই মতের শরিক নই আর কি। হ্যাঁ, আচ্ছা, তোমার অন্য কোনো লেখার মধ্যে কি রবীন্দ্রনাথের এরকম অচেনা কোনো ছবি রবীন্দ্রনাথ সম্পর্কে এটা কি এসেছে কোথাও? না, আর সাহস করে আমি লিখিনি। আর একটা কথা হচ্ছে যে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ প্রভাব তো আমাদের মধ্যে একটু কম। প্রত্যক্ষ প্রভাব নেই, কিন্তু পরোক্ষ প্রভাব বিপুল। যেরকম মনে করো, রবীন্দ্রনাথের কাছাকাছি সময়, তার পরবর্তী সময়ে জীবনানন্দ দাশ কবিতা লিখছেন, যে কবিতা রবীন্দ্রনাথ পড়েওছেন, যে বিপুল ফারাক রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে তো আর জীবনানন্দের কবিতা কিছুতেই মেলানো যায় না। কিংবা তার পরবর্তীকালে আমাদের বুদ্ধদেব বসু টসু এবং তাদের যে সময়, তাতেও দেখা গেছে যে কবিতার ক্ষেত্রে অনেক পার্থক্য ঘটে গেছে। তো ওই যে প্রত্যক্ষ প্রভাব রবীন্দ্রনাথের কাছাকাছি সময়ও দেখা গেছে যে ওটা অতখানি প্রবাহিত হয়নি। আবার তার পরবর্তীকালে অনেকের ভেতরে আমরা তার সঞ্চারটা অনুভব করেছি, কিন্তু প্রত্যক্ষ আগ্রাসী প্রভাবটা অনুভব করিনি। রবীন্দ্রনাথের সময়টা যেন টক করে তিনি অনেক দূর টেনে এনেছিলেন বাংলা সাহিত্যকে, কিন্তু তারপরে যেন একটা পালা বদল ঘটে গেছে বাংলা সাহিত্যে। সেটা ঘটে যাওয়ার ফলে তার প্রত্যক্ষ প্রভাবটা খুব একটা আমাদের প্রভাবিত করেনি, কিন্তু তার দরকার নেই। আমার মনে হচ্ছে যে তুমি যে পালা বদলের বলছো, রবীন্দ্রনাথ নিশ্চয়ই কথা সাহিত্যের ভিতটা গড়ে দিয়ে গিয়েছিলেন। বাবা, নিশ্চিত। কিন্তু তারপরেই যারা এলেন, ধরো তিন বন্দ্যোপাধ্যায় কি এরা এসে একদম সম্পূর্ণ নতুন সূচনা। হ্যাঁ, এটা হলো। আর একটা কথা কি জানো, যে রবীন্দ্রনাথের গদ্য সেটা তো একটা অনবদ্য জিনিস, তাই না? বিশেষ করে ছোট গল্প, আমি তো বলেও ছোট গল্পের গদ্য অসামান্য। হ্যাঁ, যে গল্পগুচ্ছের জন্য আরেকবার নোবেল প্রাইজ দেওয়াই যেত তাকে।
এত অসাধারণ জিনিস করে গেছেন। ওই সময়টা আমার মনে হয় তিনি বিশ্বের সেরা ছোট গল্পকার ছিলেন। তো সব মিলিয়ে রবীন্দ্রনাথ আমাদের কাছে এখনও পুরোটা আমরা রবীন্দ্রনাথকে ঠিক বুঝে উঠতে পারি না। আর এত লিখেছেন, সব লেখা তো আমরা অতটা সাপটে উঠতে পারিনি। ধরো লিপিকার যে গদ্য না কবিতা, একটা সংশয় আমাদের মধ্যে হয়। এই লিপিকা আমাকে একটা সময় আচ্ছন্ন করেছিল। আমি ওই গদ্যে লেখার চেষ্টা করেছি এবং অনেক লেখা লিখেওছি। কাজেই রবীন্দ্রনাথ নানানভাবে আমাদের কাছে নানান বয়সে ধরা দিয়েছেন। এখন টোটালি তার সাথে সামটোটাল করা বা তার একটা ইভ্যালুয়েশন করা, সেটা হয়ে ওঠেনি, হয়তো আয়ুষ্কালের মতো হয়ে উঠবেও না। কিন্তু এই যে নানান বিচ্ছুরণ, এক এক সময় রবীন্দ্রনাথ পাল্টে যান, এক একটা গ্রন্থ বেশি ভালো লাগে, এক একটা প্রোজ পিস বেশি ভালো লাগে। তোমাকে বলেছিলাম বোধহয় যে বলাকার দুটো লাইন আমার কাছে এখনো এত সিগনিফিক্যান্ট মনে হয়, যে মেরিতেছে অঙ্কুরের পাখা, লক্ষ লক্ষ বীজের বলাকা। আমি এরকম অসাধারণ লাইন আমার বারবার আমার মাথায় হ্যামার করে। আর ওই যে অঙ্কুরের পাখা, লক্ষ লক্ষ বীজের বলাকা, এটা যে খুব ভাবতে পারে, এই যে কতখানি ইমাজিনেশন, এটা এখন আমাদের একই জায়গায় কল্পনা, কবিত্ব এবং দার্শনিকতা একটা বিন্দুর মধ্যে এসে জড়ো হচ্ছে। কিংবা চলেছে মন্থর তরি নিরুদ্দেশ স্বপ্নেতে বোঝাই। চিন্তা করেছে কি ফ্যান্টাস্টিক কথা। চোখ বুঝতে চোখের সামনে একটা যেন আধো জ্যোৎস্নার অন্ধকার রাতে একটা মন্থর তরি স্বপ্ন বোঝাই হয়ে চলে যাচ্ছে। এই ইমাজিনেশন যার আছে তাকে তো আমরা সাবেককালের কবি বলে বাদ দিতে পারি না, যে অনেকে দেয়। সুতরাং মনে হয় যে রবীন্দ্রনাথের ভেতরে এখনও অনেক কিছু আমাদের জন্য মজুত আছে, আমরা ইচ্ছে করলে এখনো পেতে পারি অনেক কিছু। আর যেটা তো ওর মানে একটা জায়গা যেটা নিয়ে কেউ কোনোদিনই আর ডিসপিউট করেনি বা করবেও না, সেটা তো গান। গানের জায়গায় এমন একটা চিরত্বে পৌঁছে জানুনি। আচ্ছা আচ্ছা, তোমার এরকম কিছু প্রিয় রবীন্দ্রসঙ্গীত আছে? মানে আমি জানি সকলেরই অনেক আছে, একটি না বলে কয়েকটি বলাই বোধহয় ভালো। তুমি কয়েকটি কথা বলবে, কারণ প্রিয় রবীন্দ্রসঙ্গীত বাঁচতে বসলে তো কোনো একটা গানের কথা বলা খুব কঠিন। বেশিরভাগ বাঙালিরই, তোমার আমার তো বটেই, এটা বোধহয় ভুল হবে। তুমি এরকম কোনো কয়েকটি রবীন্দ্রসঙ্গীতের নাম? এত ঠেলাঠেলি করছে মাথার ভেতরে যে বলতে গেলে অনেক অনেক গান বেরিয়ে আসবে, কিন্তু একটা গানের কথা বললে তোমরা হাসবে। আমার মানে সবচেয়ে বেশি প্রিয় আর কি, আমি বারবার শুনতে ভালোবাসি যে গানটি, সে গানটির কথা বলতে লজ্জা করে, অনেক কথা নাক কোঁচকা হয়ে যে এই গানটা ওর প্রিয়, সেটা হচ্ছে অদ্ভুত, যে আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছি করি, এত ভালো লাগে গানটা আমার। কিংবা ধরো গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, কিংবা রাঙিয়ে দিয়ে যাও যাওয়ার আগে, যাওয়ার আগে। এইসব গান আমার মানে বারবার শুনতে ইচ্ছে করে। একটা কথা তোমাকে আমি ফ্র্যাঙ্কলি বলি, যে বিষাদের গান আমার হয়তো একটা বয়সে ভালো লাগতো, কিন্তু যত বয়স হচ্ছে তত বিষাদের গান একটু কম ভালো লাগে, শুনতে খুব একটা ইচ্ছে করে না। সুতরাং যেটাতে প্রসন্নতা আছে যেসব গানে, সেসব গান আমার আজকাল যেন একটু বেশি ভালো লাগে। যেরকম এমনকি ওই যে গানটা সত্যজিৎবাবু চারুলতা ব্যবহার করেছিলেন, ওগো বিদেশিনী, সে গানটা কিন্তু বেশ মজা আছে গানটার মধ্যে বেশ। তো এইরকম রবীন্দ্রনাথের যেটা একটু আনইউজুয়ালি, আমার গভীর গানগুলো এখন আর অতটা ভালো লাগে না, যেহেতু বেশি বিষাদ মগ্নতা আমার খুব একটা পছন্দ নয়। হ্যাঁ, জানো শীর্ষেন্দু, আমার নিজের কথা একটু বলতে পারি যে একটা সময় আমার রবীন্দ্রনাথের ওই বিষাদের গান এবং গভীর গানগুলো শুনতে ভয় করতো, আমার প্রায় সারাদিনের কাজ নষ্ট হয়ে যেত সেগুলো শুনে। যাই হোক, তোমার পছন্দগুলো আমরা জানতে পারলাম, আমরা শ্রোতাদের কাছেও পৌঁছে দেবো সেগুলো। প্রমথেশচন্দ্র বড়ুয়ার মুক্তি ছবিটি প্রেক্ষাগৃহে এসেছিল টকি অফ টকিজের কিছুকাল পরে, তারিখ 18 সেপ্টেম্বর 1937, অন্য একটি মতে 3রা অক্টোবর 1937। সুতরাং তারিখের হিসেব মতো রবীন্দ্রনাথের কাহিনী নিয়ে নয় এমন বাংলা ছবিতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করার ক্ষেত্রে মুক্তি আমরা বলবো দ্বিতীয়। তবে সেই দ্বিতীয় কিন্তু একটি ক্ষেত্রে প্রথম।
প্রথাগত অর্থে রবীন্দ্রসঙ্গীত নয়, বরং রবীন্দ্রনাথের কবিতায় সুর দিয়ে তাকে ফিল্মে ব্যবহার করার ক্ষেত্রে প্রথম, এবং সেখানেই শেষ নয়। আজ এত বছর পরেও রবীন্দ্রনাথের কবিতায় সুরারোপ করে তাকে গান করে তোলার ব্যাপারে যে কবিতাটা আমরা স্মরণ করি তা হলো ওই মুক্তি ছবিতে ব্যবহৃত দিনের শেষে ঘুমের দেশে, এবং সে অসামান্য শিল্পীর নাম পঙ্কজ কুমার মল্লিক। বস্তুত ওটি যে ওই অর্থে রবীন্দ্রসঙ্গীত নয়, বরং রবীন্দ্রনাথের কবিতায় অন্যের সুর সংযোজনা, তা আজ অনেকেই হয়তো আর জানেনই না। মূল কবিতাটি খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত, কবিতার শিরোনাম শেষ খেয়া। কিভাবে সেই কবিতাটি মুক্তি ছবিতে এলো তার পিছনে ছোট্ট একটু গল্প আছে। মুক্তির সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিকই গল্পটি জানিয়েছেন। আমি পঙ্কজ কুমারের আত্মকথা আমার যুগ আমার গান থেকে একটি টুকরো অংশ পড়ে শোনাচ্ছি। বড়ুয়া সাহেব নিজের স্ক্রিপ্ট কাউকে শোনাতে চাইতেন না, তবে মুক্তির সঙ্গীত পরিচালককে একদিন নিজে পড়ে পড়ে স্ক্রিপ্ট শোনাতে শুরু করলেন। এই ছবির নায়ক এক নিঃসঙ্গ চরিত্রের মানুষ। তিনি চিত্রকর, আপন শিল্পকর্মে বিভোর হয়ে থাকেন। মনের মতো মানুষ তিনি সহজে খুঁজে পান না, কোনো কিছুতেই তৃপ্তি পান না তিনি। এই চরিত্রটি যেন ঘরেও নহে পারেও নহে, জীজন আছে মাঝখানে। একদিন এই দিনের শেষে ঘুমের দেশে গানটির আরেকটি অংশ গুনগুন করছিলাম তার স্ক্রিপ্ট পড়ার সময়ে। বড় সাহেব বললেন, পুরো গানটা একবার গাও তো পঙ্কজ। গাইলাম। শুনতে শুনতে তিনি বিভোর হলেন, অন্যমনস্ক হলেন। পরদিন স্টুডিওতে এসে বললেন, পঙ্কজ, তোমার দিনের শেষে ঘুমের দেশে গানটি আমার ছবিতে দিতে চাই। বললাম, কিন্তু এটা যে রবিবাবুর গান নয়, এটা আমার কবিতা, আমি নিজেই সুর দিয়ে গেয়ে থাকি, ওর অনুমতি চাইতে হবে। কিন্তু চাইবই বা কি বলে? প্রমথেশচন্দ্র কিন্তু অবিচল। আমার মুখে কাহিনী ও সিকোয়েন্স বর্ণনা কিছুটা শুনে কবি তাঁর স্বভাবসিদ্ধ শান্ত কোমল ভঙ্গিতে বললেন, পঙ্কজ, আমি দেখছি তোমাদের ছবির শুরুতেই দ্বার মুক্ত। তোমাদের কাহিনীর মূল চরিত্র যেন কিসের জন্য মুক্তি খুঁজে বেড়াচ্ছে। যখন কবির এই মন্তব্যের কথা প্রমথেশবাবুকে বলেছিলাম, তখন তার উল্লাস দেখে কি। তিনি উদ্বেলিত হয়ে বলে উঠেছিলেন, আরে পঙ্কজ, স্বয়ং রবীন্দ্রনাথের মুখ থেকে আমার ছবির নাম বেরিয়ে এসেছে। দিনের শেষে ঘুমের দেশের কথা বলতেই কবি বললেন, গানটি আজ একবার খালি গলায় শোনাও দেখি। কবি প্রসন্ন হয়ে বললেন, সুন্দর হয়েছে তোমার এই গান, সিনেমায় গাইতে পারো। নগেন্দ্রনাথ সান্যাল, জন্ম উত্তরপ্রদেশে, জন্ম তারিখ 22শে ফেব্রুয়ারি 1906। এইসব কথা বললে অনেকেই ভদ্রলোকই চিনতে পারবেন না, কিন্তু পাহাড়ি সান্যাল বললে চিনে ফেলবেন এক লহমায়। সঙ্গীতে এই অসামান্য অভিনেতাটির ঠিক কতখানি দক্ষতা ছিল তা বোঝানোর জন্যে কুমারপ্রসাদ মুখোপাধ্যায়ের কুদরত রঙ্গি বিরঙ্গি থেকে একটি ছোট্ট অংশ আমি পড়ছি। একে ফিল্ম স্টার মাত্র বলে যারা জানেন তাদের জ্ঞাতার্থে বলছি, ফিল্মে ঢোকার আগে ইনি ভাতখান্ডেজির হাতে সঙ্গীত বিশারদ করে বেশ কিছুদিন সঙ্গীত নিপুণের ক্লাস করেছিলেন। মঈনুদ্দিন ও আমিনউদ্দিন খাঁ সাহেবের পিতা ওস্তাদ নাসিরুদ্দিন খাঁ ডাগরের গলায় মির সুতের কথা বলতে বলতে সেকালের লোকেরা বিহ্বল হয়ে যেতেন। তাঁর কাছে ইনি ধ্রুপদের তালিম নিয়েছিলেন। বাবা নাসির খাঁর কাছে খেয়াল, বেনজির বায়ের কাছে ঠুংরি, অচ্ছন ও শম্ভু মহারাজের কাছে স্বল্পকাল তবলা ও কত্থকেরও তালিম নেন। এত সব কাণ্ড কারখানার পর ইনি কলকাতায় এসে বিদ্যাপতি, চণ্ডীদাস ইত্যাদিতে গান গেয়ে ও অভিনয় করে নিউ থিয়েটার্সের মুখোজ্জ্বল করেন। তবে শেষ দিন পর্যন্ত তার খ্যাতি অম্লান ছিল পয়লা নম্বরের বৈঠকি আড্ডাবাজ ও শ্রোতা হিসেবে। পাহাড়ি কাকা গানের আসরে এলে যাকে বলে মেহফিল মে চার চাঁদ লাগ যাতা থা। এরপর কানন দাস, জন্ম হাওড়ায়। তারপর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তিনি কিভাবে কানন দেবী হয়ে উঠলেন। মাত্র 10 বছর বয়সে জয়দেব ছবিতে অভিনয় করে 5টি টাকা পারিশ্রমিক পাওয়া এক বালিকা কি করে হয়ে উঠলেন সুপারস্টার। 1947-এ চন্দ্রশেখর ছবিতে অভিনয়ের জন্য তাকে রেকর্ড 1,25,000 টাকা দেয়া হলো। সে এক লম্বা রূপকথা। কুইজ নামক একটি খেলা এদেশে বেশ কিছুকাল ধরে জনপ্রিয় হয়ে উঠেছে।
তোমার আকাশ তোমার বাতাস যদিও কুইজের জায়গা নয়, তবু আজকের এই আড্ডার মেজাজের সঙ্গে তাল রেখে যদি ঈষৎ হালকা চালে জিজ্ঞেস করেই ফেলি আমি, বাংলায় চোখের বালি ছবিটির পরিচালক কে? আমি তো জানি মুহূর্তে জবাব আসবে ঋতুপর্ণ ঘোষ। তারপর আরেকটু সময় পেলে উত্তরদাতা এও জানিয়ে দিতে ভুলবেন না যে সেই ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বর্যা রায়, মহেন্দ্র প্রসেনজিৎ, আশা রাইমা সেন এবং বিহারীর চরিত্রে আছেন টোটা রায়চৌধুরী। ঠিকই, এক বিন্দু ভুল নয় উত্তর। তবে ঋতুপর্ণর জায়গায় যদি কেউ সতু সেনের নাম বলেন, ঐশ্বর্যা রায় না বলে বলেন সুপ্রভা মুখোপাধ্যায়, রাইমার বদলে ইন্দিরা রায়, প্রসেনজিতের বদলে হরেন মুখোপাধ্যায়, আর টোটার পরিবর্তে ছবি বিশ্বাস, তাকে তো ফুল মার্কসই দিতে হবে। আজ থেকে 69 বছর আগে 1938-এ চোখের বালি উপন্যাস নিয়ে ছবি করার সাহস দেখিয়েছিলেন সতু সেন। প্রযোজক বিপি মেহরা। সেই ছবিটি তার বিবিধ সীমাবদ্ধতা সত্ত্বেও চলচ্চিত্র রসিকদের মধ্যে যথেষ্টই সাড়া জাগিয়েছিল। বস্তুত অনেকে মনে করেন জটিল মনস্তত্ত্বকে সিনেমার পর্দায় নিয়ে আসার ব্যাপারে সেই সময়ের থেকে বেশ খানিকটা এগিয়েই ছিল সেই ছবি। সাপ্তাহিক দেশ পত্রিকায় 3রা ভাদ্র 1344 বঙ্গাব্দে যে সংখ্যা, তাতে লিখছে যে প্রকৃতপক্ষে চোখের বালি ছবি যে এভাবে সফল হইবে এই আশা আমরা করিতে পারি নাই। কেননা একে তো মনস্তত্ত্বমূলক উপন্যাসকে চিত্রে তোলা অত্যন্ত কঠিন, তাহার উপর আবার চোখের বালির মতো সূক্ষ্ম মনস্তাত্ত্বিক উপন্যাস বাংলা সাহিত্যে নাই বলিলেই চলে। কিন্তু আমরা মুক্তকণ্ঠে স্বীকার করিব যে সতু সেনের চোখের বালি দেখিয়া তাহার উপর আমাদের শ্রদ্ধা বাড়িয়া গিয়াছে। এই তো গেল ছবির সমালোচনা। পরিচালক তার ছবিতে আমরা দেখছি মোট 7টি গান রেখেছিলেন। 3টি গান গেয়েছিলেন ইন্দিরা রায়, 4টি গান ছিল সুপ্রভার কণ্ঠে। চোখের বালি প্রসঙ্গ যখন এসেই গেল, তখন অন্য একটা চোখের বালির কথায় আসা যাক। সেই চোখের বালির পরিচালক ঋতুপর্ণ ঘোষ, কিন্তু তাতে ঐশ্বর্যা রায় বা প্রসেনজিৎ কেউই ছিলেন না। না না, হেঁয়ালি করছি না, কারণ সত্যি ঋতুপর্ণ ঘোষ 2টো চোখের বালি করেছেন, একটা সম্পূর্ণ, একটা আংশিক। একটার কথা তো একটু আগেই বলেছি, ঐশ্বর্যা প্রসেনজিতের চোখের বালি। আর একটা চোখের বালি আছে ঋতুপর্ণের অন্য একটি ছবির মধ্যে, পরিভাষায় যাকে বলতে পারি সিনেমা উইদিন সিনেমা। একটা ছবির মধ্যে আর একটা ছবি, ঠিক যেমন মৃণাল সেনের আকালের সন্ধানে। একটা সিনেমার মধ্যে আর একটা সিনেমা তৈরির গল্প। ঋতুপর্ণ ঘোষের সেই মূল ছবিটির নাম বাড়িওয়ালি। আপনারা অনেকেই দেখেছেন সেই ছবি। সেই ছবিতে কিরণ খেরের বাড়িতে শুটিং করতে এসেছিলেন ছবি পরিচালক চিরঞ্জিত। তারপর গল্প কিভাবে এগিয়েছে সেটা এখানে প্রাসঙ্গিক নয়, কিন্তু মনে রাখা ভালো যে পরিচালক চিরঞ্জিত যে ছবিটা শুটিং করার জন্য কিরণের বাড়িতে এসেছিলেন সেই ছবিটার নাম চোখের বালি। তাতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। ছবির মধ্যে সেই শুটিংয়ের নানা বৃত্তান্ত আছে, আর আছে আশ্চর্য একটি গান। গানটি রূপাই গিয়েছেন। সেই গান তব প্রেম সুধারসে মেতেছি। সাধারণ হিসাব মাফিক তব প্রেম সুধারসে ব্রহ্মসঙ্গীত। স্বরবিতান 26 খুললে গানটির স্বরলিপি মিলবে, কিন্তু পরিচালকের কৃতিত্ব এখানেই যে তিনি সেই আপাত অর্থের খোলসে আটকে থাকেননি, তাকে আরো গভীর স্তরে অন্য একটা মাত্রায় নিয়ে গিয়েছেন। তাই কোথা কে আছে নাহি জানি, তোমার মাধুরী পানে মেতেছি, ডুবেছে মন ডুবেছে, এই কথা প্রেমের তীব্র আরতি হয়ে দেখা দেয়। সেই গানের দৃশ্যে রূপার আকুল কান্না এক পলকে যেন গানের অন্য আর একটা অর্থ আমাদের সামনে তুলে ধরে। পরিচালকের কৃতিত্ব অনস্বীকার্য। তিনি যেন আমাদের আরও একবার মনে করিয়ে দেন রবি ঠাকুরের গানকে শুধু একটা কোনো ছাঁচে ঢালা মানের মধ্যে বেঁধে রাখা যায় না। সেই গান জীবনের বিভিন্ন মুহূর্তে আমাদের সামনে বিভিন্ন রকম অর্থ নিয়ে দেখা দেবে। আমাদের মনের বিভিন্ন আলো ছায়া ভেসে উঠবে সেই গানের আয়নায়। আমাদের আনন্দ যেমন, তেমনি আমাদের বুক ভাঙা অসহায়তা ফুটে উঠবে সেই গানের মধ্যে দিয়ে। এখানে মনে পড়ছে
ঠিক এইভাবেই নীতা নামের একটি নিম্ন মধ্যবিত্ত মেয়ে এবং তার দাদার বিপন্ন জীবন আচমকা জ্বলে উঠেছিল একটি গানের সুরে। জানি এইটুকু শুনিয়ে হয়তো আপনারা বুঝে নিয়েছেন আমি কোন ছবির কথা বলছি। ঋত্বিক ঘটকের ছবি মেঘে ঢাকা তারা। সেই ছবিতে নীতা নামের সেই মেয়ে হাঁটতে গিয়ে যার পায়ের চটি ছিঁড়ে যায়, সে প্রাণপাত পরিশ্রম করে সংসারটাকে একটু দাঁড় করানোর জন্যে। তার চেষ্টা খানিকটা সফল হয়তো বটেই, কিন্তু সেই পরিশ্রম, অভাব, বেঁচে থাকার তিক্ত লড়াই শেষটায় নীতার প্রাণশক্তিকে নিঃশেষ করে দেয়। সেই নীতাই একদিন তাদের ভাঙা বেড়ার ঝুপড়িতে তার দাদার সঙ্গে একটি গান গেয়েছিল। দাদার ভূমিকায় ছিলেন অনিল চট্টোপাধ্যায়, আর নীতার চরিত্রে সুপ্রিয়া চৌধুরীর অভিনয় তো আজও স্মরণীয় হয়ে আছে। ঠিক তেমনই স্মরণীয় সেই গান, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে। দুর্ভাগ্যই বলতে হবে, ঋত্বিক ঘটক রবীন্দ্রনাথের কোনো কাহিনী নিয়ে ছবি করে উঠতে পারেননি। তিনি চতুরঙ্গ অবলম্বনে ছবি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ছবিটি শেষ পর্যন্ত করা গেলে হয়তো আরেকটি মহৎ রবীন্দ্র কাহিনী নিয়ে আশ্চর্য কোনো শিল্প সৃষ্টি হতো, কিন্তু সেই ইচ্ছা বাস্তবে রূপ পায়নি। তবে আমাদের সৌভাগ্য, বাংলায় আর এক অসামান্য পরিচালক রবীন্দ্র কাহিনী নিয়ে ছবি করেছেন। একটি নয়, একাধিক ছবি করেছেন। এবং ব্যক্তিগতভাবে আমার সৌভাগ্য এটাই যে সেই সব ছবির বেশ কয়েকটিতে অভিনয় করার জন্যে মানিকদা, সত্যজিৎ রায় আমাকে ডেকেছিলেন। রবীন্দ্রসঙ্গীত ছবির মধ্যে কি অমোঘভাবে দেখা দিতে পারে তা মানিকদা বারবার দেখিয়েছেন। বেশ কিছু গান আছে, আজ এই অনুষ্ঠানে সেগুলির কথা শোনাতে চাইছি না। এই কারণেই চাইছি না যে ভবিষ্যতে কোনো একদিন শুধু সত্যজিতের রবীন্দ্রনাথ নিয়ে হয়তো আমরা কথা বলবো। তবে বাংলা সিনেমায় রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গে এলে সত্যজিৎ রায়কে মনে পড়বেই। আমরা বরং আর এক শক্তিশালী পরিচালকের কথায় আসি, যিনি রবীন্দ্রনাথের গল্প নিয়ে একাধিক ছবি করেছেন এবং যেসব ছবি রবীন্দ্রনাথের গল্প থেকে নয়, সেখানেও তিনি আশ্চর্যভাবে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেছেন। পরিচালকের নাম তপন সিংহ। এবং তপনদার প্রসঙ্গে প্রথমেই আমি যে গানটির কথা বলবো সেটি তিনি কাবুলিওয়ালা ছবিতে ব্যবহার করেছিলেন। সেই গান খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, আর তার সঙ্গে শিশু শিল্পী টিঙ্কু ঠাকুরের নাচ আজও আমাদের স্মৃতিতে গেঁথে আছে। রিঙ্কু অর্থাৎ শর্মিলা ঠাকুরের বোন টিঙ্কু সেই ছবিতে যার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন তিনি এক দিকপাল, ছবি বিশ্বাস। ছবিটা কবেই চলে গিয়েছেন পথ দুর্ঘটনায়। টিঙ্কু অকাল প্রয়াত। মঞ্জু দে এবং রাধামোহন ভট্টাচার্যও চলে গিয়েছেন। বেঁচে আছে স্মরণীয় একটি ছবি। অবশ্যই খরবায়ু বয়বেগে দিয়ে তপন সিংহের ছবিতে রবীন্দ্রসঙ্গীত প্রয়োগের মাহাত্ম্যটা ঠিক ধরা যাবে না। ছবিতে গানটির সিচুয়েশনের সঙ্গে মিলে গিয়েছে দারুণ, কিন্তু গানের ভিতরে যে বার্তা সেটা যে ঠিক ওই শিশুকন্যার আধো আধো নাচের সঙ্গে খাপ খায় তা নয়। যদি মাতে মহাকাল উদ্দাম জটাজাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল, হয়েও না কম্পিত তালে তাল দিও তাল, জয় 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 গান গাইও। গানের এমন তীব্র বাণী ছোট্ট মেয়ের নাচের দৃশ্যে আলাদা কোনো মাত্রা পেয়েছিল কিনা সেই প্রশ্ন উঠলে একটু সমস্যায় পড়তে তো হবেই। তবে এটাও সত্যি যে তপনদা যতটা দরদ নিয়ে রবীন্দ্রনাথের বিভিন্ন গল্প নিয়ে ছবি করেছেন তারও তুলনা মেলা ভার। এই প্রসঙ্গে বলি, তপনদা আজব গাঁয়ের আজব কথা নামে একটি ছবি করেছিলেন। সেই ছবিতে আমিও অভিনয় করেছিলাম এবং আমারই লিপে একটি গান ছিল সেই ছবিতে। ব্যক্তিগতভাবে ওই গানটার প্রতি আমার একটু দুর্বলতা আছে। চেনা গান, আজি মর্মর ধ্বনি কেন জাগিল রে। যারা রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেন তারা জানেন যে এক একটি গান এক একজন শিল্পীর কণ্ঠে এমন আশ্চর্য হয়ে ফুটে ওঠে যে মনে হয় যেন এই গানটি এর গলায় ছাড়া অন্য কারো কণ্ঠে শোনাই যাবে না। বাস্তবে তা হয়তো নয়। এমন দৃষ্টান্ত অনেক যেখানে একই গান একাধিক শিল্পী গেয়েছেন এবং অসামান্য গেয়েছেন। তবে মাঝে মাঝে এমন হয় যে এক একজন শিল্পীর সঙ্গে এক একটি গান যেন একাকার হয়ে যায়। এ তো গেল একটা দিক। আবার কোনো একটি ছবিতে সেই গানটিই থাকছে এবং সেই শিল্পীর কণ্ঠেই থাকছে, এমন আশ্চর্য যোগাযোগ বড় একটা ঘটে না। ধরা যাক পঙ্কজ কুমার মল্লিক কিংবা পরে হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় দিনের শেষে ঘুমের দেশে যখন সিনেমায় আসে,
তখন সেই রকম একটা অলৌকিক মুহূর্ত তৈরি হয়। আমরা তো আগেই শুনে নিয়েছি পঙ্কজবাবু গানটি গেয়েছিলেন মুক্তি ছবিতে, আর নিজের প্রযোজনা এবং পরিচালনায় তৈরি ছবি অনিন্দিতায় ওই গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। ঠিক এইরকম একটা শিহরণ বহে যায় যখন বিগলিত করুণা জাহ্নবী যমুনা ছবিতে আনন্দ ধারা বহিছে ভুবনে গানটি শুরু হয়। কারণ গানটি যিনি গাইছেন আমরা তো তাঁরই গলায় গানটি শুনেছি, আর ভেবেছি ইনি ছাড়া আর কার গলাতেই বা শুনবো এই গান। শিল্পীর নাম কণিকা বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক। হিমালয়ের পিকচারাইজেশন, সঙ্গে কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় ওই গান। ছবিটা খুব একটা সারা জাগায়নি, কিন্তু ছবির ওই গানটি এখনো আমরা ফিরে ফিরে শুনি। এবার একটু দ্বৈত কণ্ঠে গানের কথায় আসি, পরিভাষায় যাকে বলে ডুয়েট। বাংলা ছবিতে বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীতের ডুয়েট স্মরণীয় হয়ে আছে। তার অধিকাংশের সঙ্গে যিনি জড়িয়ে আছেন তার নাম হেমন্ত মুখোপাধ্যায়। এবার আমরা যে গানটি শুনবো তার সঙ্গে দুটি স্মরণীয় জুটি জড়িত। অভিনয় করেছেন যারা এবং গেয়েছেন যারা। অভিনয় করেছেন এককালের খুবই সফল জুটি বিশ্বজিৎ এবং সন্ধ্যা রায়। তাঁদের গলায় গানটি গেয়েছেন যথাক্রমে হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর। লতাজি এখনো পর্যন্ত খুব বেশি রবীন্দ্রসঙ্গীত গাননি, কিন্তু এই গানটি শুনতে শুনতে একটু আক্ষেপই হয় ওই স্বর্ণকণ্ঠে যদি আরও কয়েকটি রবীন্দ্রসঙ্গীত শুনতে পেতাম, কি ভালোই না হতো। ছবির নাম আপনারা এতক্ষণ নিশ্চয়ই ধরে ফেলেছেন, কুহেলি। গোটা ছবিটি রহস্য রোমাঞ্চে ভরা, দেখতে দেখতে একসময় গা ছমছম করে ওঠে, কিন্তু তারই মধ্যে কয়েক মিনিট আশ্চর্য মায়া ছড়ায় সেই গান। আমরা যেন কয়েক লহমা একটু শ্বাস নিই। সমস্ত ছবি জুড়ে চক্রান্তের যে জাল ঘনিয়ে থাকে তার ফাঁস যেন আলগা হয় কিছুক্ষণের জন্যে। পিয়ানোয় বসেছেন বিশ্বজিৎ, তিনি গান করছেন, আর গানটি চলতে চলতে সিঁড়ি দিয়ে নেমে আসছেন সন্ধ্যা রায়। তিনিও চলতে থাকা গানটিকে ধরে নিচ্ছেন মাঝপথ থেকে। দর্শক মন্ত্রমুগ্ধ।